সংসারে কি করে চলতে হয় জানি, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এটা আমার বাণী নয়, এটা মা শারদার বাণী। ইনফ্যাক্ট আমি আমার সংসারটা এত বছর এইভাবেই চালিয়েছি। শুধু সংসার করবো কেন, এটা আমার জীবনের পলিসি। মেয়েদের বিয়ের পর কয়েকটা বছর মানে শুরুর দিকে একটা বিরাট চ্যালেঞ্জ থাকে জানি। সব কিছু ছেড়ে, বাবা মাকে ছেড়ে, ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছে সেই পরিবেশ ছেড়ে, সেই মানুষগুলোকে ছেড়ে নতুন কিছু মানুষকে আপন করে নেওয়া, নতুন একটা এনভায়রনমেন্টে নিজেকে মানিয়ে নেওয়া, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আর আমরা মেয়েরা যুগ যুগান্তর ধরে কিন্তু এই জিনিস করে চলেছি, আজও করছি। আজ এমনই একজনের অন্দরমহলে যাব, একটি মিষ্টি মেয়ে, তার সবে বিয়ে হয়েছে, আর বিয়ের পর থেকে না আমার সঙ্গে দেখা হয়েছে না আমার সঙ্গে কথা হয়েছে। তাই গিয়ে দেখি কেমন সংসার করছে। जिसके लिए दिल बिगड़ने लगा है वो कौन है, तू ही है। এই উপনীতা, শুকনো সর্ষে নিয়েছিস নাকি? ওভাবে সর্ষে বাটে না। আরে হচ্ছে না, দেখো না দিদি, কখন থেকে চেষ্টা করছি। এই সর্ষে বাটতে গিয়ে তো আমি চোখে সর্ষে ফুল দেখতে পাচ্ছি। ধুর বোকা, শুকনো সর্ষে তো হড়কে যাবে। সর্ষে বাটার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। आराम से करो, पानी देके आराम से, इसमें से हो जाएगा। सॉरी माँ, नहीं हो पाया। हो जाएगा इसी करने से हो जाएगा। শাশুড়ি কি সুইট রে। থ্যাংক ইউ। আসলে আমার শ্বশুরবাড়ির সকলেই খুব সাপোর্টিভ। আর সত্যি কথা বলতে আমার তো সবে 3 মাস বিয়ে হয়েছে, আর বিয়ে 10-15 দিনের মধ্যেই লকডাউন শুরু হয়ে গেছে। এতে যেটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, এরা তো এখানে অনেক লোকজন, সবাইকে চিনতে জানতে আমার খুব সুবিধা হয়েছে। ইনফ্যাক্ট এখনো তা তোর তিনিটি কোথায়? সে বাড়িতেই রয়েছে। 1 মিনিট, এদিকে শোনো। তুই তো নীলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি। হ্যালো। আচ্ছা চন্দন, তোমরা তো বাঙালি না, তাই ভেতো বাঙালি বউটি কেমন সংসার করছে, কেমন গুছিয়ে নিয়েছে? एक्चुअली क्या है, हमारा फैमिली बड़ा ही ओपन माइंडेड है, लेकिन वो कहते हैं ना कि ভালোবাসা है सब কিছু হয়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। বলিতা, তোদের তো দারুণ কেমিস্ট্রি রে। থ্যাংক ইউ দেবজানি। তাহলে আজ মালা বদল হবে এ রাতে। আবার মালা বদল? হবে। কতবার মালা বদল হবে? হবে মালা বদল হবে, কিন্তু একটু অন্যরকম হবে। ওকে। প্রথমে উপনীতার চোখ বাঁধা থাকবে, হাতে থাকবে একটা মালা। চন্দনকে দূরে একটা জায়গায় দাঁড়িয়ে ডিরেকশন দিতে হবে। ওয়াও। সেই ডিরেকশন অনুযায়ী উপনীতাকে আসতে হবে, এসে চন্দনের কাছে গিয়ে চন্দনের গলায় মালা পরাতে হবে। এটা তো ভালো ব্যাপার, বহুত মজা আয়েগা। সিমিলারলি যখন উপনীতার চোখ খোলা হবে তখন চন্দনের চোখ বাঁধা থাকবে। উপনীতা ডিরেকশন দেবে, সেই ডিরেকশন অনুযায়ী চন্দনকে উপনীতার কাছে গিয়ে মালা বদল করতে হবে। রাইট? ওকে, স্টার্ট। लेफ्ट 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 ना तो ना ना अच्छा तुम्हारा राइट, सॉरी सॉरी, तुम्हारा राइट तुम्हारा राइट तुम्हारा राइट। বানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জল চগালে, কবে দিমু গলায় মালা রে। বাদিক বাদিক বাদিক, তোমার বাদিক। কবে 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 আই সোজা 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 সোজা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সোজা 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 সোজা। মুহু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আহিবে আমার পালা রে, কবে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে। এই নতুন মালা বদল কিন্তু জমে গেল। ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান ওয়েল ডান। এই উপনীতা,
তোর বাংলায় কিন্তু একটা টান চলে আসছে। কি বলছো? না না, একদম না। আমি বাঙালি মেয়ে, বাংলায় অভিনয় করি, মনে প্রাণে বাঙালি। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আরে না, দেখবি ডায়লগ বলতে গেলে তখন এই অসুবিধাটা হবে না। আর তো রিজুকে মনে নেই? রিজু তো আগে কিরম বাংলায় টান ছিল। রাইট। এখন ওকে দেখে কে বলবে, ওর বাংলার সঙ্গে কে বলবে যে ছেলেটা বাইরে বড় হয়েছে, বাইরে মানুষ হয়েছে? রিজু দাদা আমার খুব পছন্দের মানুষ, জানো। আচ্ছা দেবজানি দি, তুমি ওকে একটু কল করো না। হ্যাঁ, রিজুকে ধরলে হয়। দাঁড়া দাঁড়া, আমি শুনেছিলাম ও গুরুগ্রামে আছে। দাঁড়া দেখি তো কানেক্ট করতে পারি কিনা। এই রিজু। দেবজানি দি, তুমি? আমি শুনেছিলাম তুই গুরুগ্রামে আছিস, তাই একবার ট্রাই করলাম দেখি তোকে কানেক্ট করা যায় কিনা। রিজু বাবু আমাদের ভুলে গেছে কিনা সেটা একটু দেখি। কি যে বলো না, ভুলবো কেন? আর আমি তো এলাম এই মাত্র, 2.5টা মাস কলকাতার ফ্ল্যাটে একা একা ছিলাম। এই শোন না, উপনীতার না বাংলায় একটু হিন্দি টান চলে আসছে, কি করে কাটানো যায় ওকে একটু টিপস দে না। তুই তো জানিস, তুই তো এক্সপিরিয়েন্সড। বাংলা ইমপ্রুভ করার জন্য রোজ বাংলা নিউজ পেপার নিয়ে জোরে জোরে চিল্লে পড়তে। আমি তাই করতাম। শুটে যাওয়ার আগে আধা ঘন্টা, আর শুট থেকে ফিরে এসে, যতই রাখছি, ফিরে এসে আধা ঘন্টা আমি চিল্লে পড়তাম আয়নার সামনে দাঁড়িয়ে। বনিতা, ছোটবেলা মনে আছে তো? জোরে জোরে চিল্লে মুখস্থ করতাম যে বই পড়তাম। ঠিক ওরম ভাবে। সত্যি এতটা স্ট্রাগল করেছিলি বলি না আজকে এতটা সাকসেসফুল হয়েছিস। আসলে কি জানো দেবজানি, একটাই আফসোস থেকে গেল জানো। আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো নিজের ছেলেকে অভিনেতা হিসাবে দেখে খুব খুশি হতেন। 70s আমার বাবা নান্দিকারের সঙ্গে থিয়েটার করতেন। পপুলার গুলো হলো ফুটবল, অ্যান্টিগনে, রুদ্ররাক্ষস, সবগুলো দেখ। সৌম্য মিত্রের সঙ্গে রুদ্ররাক্ষসের দুজনই ছিলেন, সৌম্য মিত্র আর বাবা থিয়েটার করতেন। আর যদি নিজের ছেলেকে টিভিতে দেখতো খুশি হতো। মানে এই একটা, আমার মা এখনো বলে, এই একটা আফসোস এখনো থেকে গেল। রিজু মন খারাপ করিস না, উনি যেখানেই আছেন তোকে আশীর্বাদ করছেন। একটা কথা সব সময় জানবি, বাবা মা কিন্তু আমাদের একদম এইখানে থাকে, মনের ভেতর। উপনীতা, তুই তো শুরুটা করেছিলি মডেলিং দিয়ে। হ্যাঁ, 2012-এ আমি একটা বিউটি প্যাজেন্ট জিতি কলকাতায়। তো তারপর থেকে আমি মডেলিং করতে শুরু করি, কিন্তু তারপর যখন আমি অভিনয় করতে শুরু করলাম, তো সেখানে গিয়ে দেখি দুটো একদম আলাদা দুনিয়া, মানে দুটো ডিফারেন্ট আর্ট। জানিস, প্রিয়াঙ্কা রতির সঙ্গে না আমার মডেলিং নিয়ে বেশ গল্প হতো। ও তো বেশ কিছুদিন মডেলিং করেছিল, তাই না? অবশ্য অনেকদিন আমার সঙ্গে কথা হয়নি। দাঁড়া দেখি ওকে কানেক্ট করতে পারি কি। হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, জীবাণু সব পালিয়ে গেছে। তুই ছাড়। দেবজানি দি, খুব ভালো করেছো ফোন করেছো। দেখেছো আমার অবস্থা, সারা দিন শুধু মুছে চলেছি। আমি কিন্তু একা থাকি, ঘর নোংরা করার কেউ নেই। অ্যাকচুয়ালি আমরা মডেলিং নিয়ে গল্প করছিলাম, জানিস তো? তাই? তুই মডেলিং এ এলি কিভাবে, মানে শুরুটা কিভাবে করেছিস? মডেলিং এ আসাটা পুরো ডেস্টিনি, কখনো ভাবিনি আসবো, বা আসার মতন কোনো সুযোগও ছিল না। কারণ আমার ফ্যামিলির সঙ্গে এই ইন্ডাস্ট্রির কারোর দূর অব্দি কোনো সম্পর্ক নেই, জাস্ট হয়ে গেল। তো বাড়িতে বসে এখন কি করছিস? এই জানো, আমি না বাড়িতে থাকলেই বেশি কাজ করি, এক সেকেন্ডও বসে থাকি না। শুটিং থাকাকালীন তো এমনিও এই রান্না বান্না বাজার এগুলো বেশি করতাম বরঞ্চ, কারণ রোজ বাইরে যেতে পারতাম। এখন যেহেতু বাইরে যেতে পারছি না, রান্না বান্নাটাই সবচেয়ে কম করা হচ্ছে। জানো দেবজানি, আমি না স্কুল টাইম থেকেই রান্নার ক্লাস করতাম। স্কুলে রান্না শেখাতো? শেখাতো মানে হোম সায়েন্স। ও, হোম সায়েন্স, ওকে। 10th বোর্ড দিলাম, বোর্ড দেওয়ার পর যখন কমার্স নিলাম 11th উঠে, তখন 5th সাবজেক্ট কিনা হবে। তো 5th সাবজেক্টে কিনি না, 5th সাবজেক্টে নিলাম হলো হোম সায়েন্স। কেন? কারণ তখন হোস্টেলে থাকতাম, খেলাধুলো করতাম, প্রচুর খিদে পেত। এবার হোস্টেলের একটা নিয়ম ছিল যে এই সময় খাওয়া। তো আমরা ডিসাইড করলাম যে হোম সায়েন্স নিয়ে কী হবে, প্রচুর খেতে পারবো। মেয়েরা এমনিতেই খায় না, সব ডায়েটিং করে, তো কী হবে, খাবার দাবার আমরা খাবো। বেশ, তাহলে সবাই যখন এতই রান্না করেছো, তাহলে এবার একটু রান্নার পরীক্ষা দাও তো বাবা। খুব ইজি। সবাইকে 10টা করে ডালের বড়া তৈরি করতে হবে। কেউ একটা কমও করতে পারবে না, কেউ একটা বেশিও করতে পারবে না, রাইট? চলো শুরু।
আমার ডাল রেডি। Ready. It's ready. Well done, well done. ভালো হয়েছে কিন্তু। আচ্ছা শোন, আমাকে এবার একটু ব্রেক দিতে হবে, কিন্তু ব্রেকে যাওয়ার আগে একটা ধাঁধা দিচ্ছি, ঠিক আছে? ব্রেক থেকে ফিরে কিন্তু উত্তরটা চাই। জিনিস ধোবার আগে পরিষ্কার থাকে, ধুলে নোংরা হয়ে যায়, কি সেটা? ভাবতে থাক। এই ধাঁধাটা দিয়ে একটা ব্রেক নিচ্ছি, ফিরে আসবো ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন প্রিয় তারকা রন্ধনমহল। এইবার যে ধাঁধাটা ব্রেকের আগে বলেছিলাম তার উত্তরটা এবার বল দেখি। বাবা রিজু, কোন মেয়ের মন তুমি ধুলে বাবা? একটু ভুলে গেল। উত্তরটা হবে জল। রাইট, সঠিক উত্তর। উপনীতা ঠিক বলেছে, জল। জল ধোবার আগে পরিষ্কার থাকে, কিন্তু ধোয়ার পর সেই জলটা নোংরা হয়ে যায়। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। তোমার একটু মন ধোয়ার গল্পটা শুনি। মানে তুই কি শুরু করেছিস? মেয়েদের সঙ্গে থাকবি বলে রান্না করতে গেছিলি স্কুলে, হ্যাঁ? তারপর এখন মেয়েদের মন ধুচ্ছিস। মেয়েদের জন্য নিচ্ছি না, নিজের পাপি পেট কা সওয়াল আছে জানি দি, পেটের জন্য। খিদে পেতো না প্রচুর, তখন খেলাধুলো করতাম, বাচ্চা ছিলাম, ডাইটিং ওয়াইটিং এর ব্যাপার ছিল না এখনের মতো। তুমি মিস করে যাচ্ছ। আসল প্রেম আর আসল যে করছে সেগুলো উপনীতা। এ কি? এই উপনীতা, তুই কোথায় গেলি রে? কতবার বলেছি এই ভিজে তোয়ালে এখানে রাখবে না, কি গো? क्या यार, सोने भी नहीं देते यार तुम भी। কত শোবে তুমি? সারাক্ষণ খালি ঘুমাই ঘুমাই घुमाई, পুরো বাড়ি নোংরা করে রেখেছো। ভালো লাগে না আমার। ठीक है, छोड़ दो, मैं कर दूंगा। कर दूंगा? কবে করবে? कर दूंगा यार, रिलैक्स कर, आराम कर थोड़ा सा। जब भी आती है तब भी बक बक कुछ ना कुछ बोलते रहती है। বাবারে বা, আমি খালি ঝগড়া করি, তুমি কিছু করো? এ বাবা রে, আমি অনেক দাম্পত্য কলহ শুনেছি বাবা, এরকম তো শুনিনি। হিন্দি বাংলা একটা মিক্সড কলহ। কি করবো বলো তো দেবযানীদি? কিন্তু একটা মজার ব্যাপার জানো, যখনই আমাদের মধ্যে ঝামেলা হয় আমি বাংলায় গড়গড় করে কথা বলতে থাকি আর ও হিন্দিতে কথা বলতে থাকে। কিন্তু দারুণ মিষ্টি লাগলো শুনতে। এই, তোদের প্রেমটা কি করে হয়েছিল? অভিনয় আসার আগে আমি একটা চাকরি করতাম, আর সেইখানে উনি আমার বস ছিলেন। घर पे ये नहीं बात बनी बैठी। তাই তো দেখছি। তা শ্বশুরবাড়ির লোকজন কি বলে? শ্বশুরবাড়ির লোকজন ওরা সবাই আমার সাপোর্টে, আমার দলে। अरे मेरे घर पे तो उल्टा हो गया है। ये इनके शादी होने का, हमारे शादी होने के बाद मेरा अपना घर मेरे को पराया लग गया है। একটা মজার ব্যাপার জানো, বিয়ের আগে আমার শ্বশুরবাড়ির লোকজন বর্ষা, বকুল কথার বর্ষার ক্যারেক্টারটা দেখেছিল, তো ওরা ভাবতো হয়তো আমি সেই রকমই বদমাস। वैसे ही था, वैसे ही है। তারপর ওরা যখন আমাকে জানলো, মানে বর্ষা আর রূপণীটার মধ্যে যে হেভেন হেভেন ডিফারেন্স আছে সেটা যখন বুঝতে পারলো, তখন কিন্তু আমাকে সবাই ভালোবাসতে একটুও দেরি করেনি। আমি তো বেশিরভাগই নেগেটিভ চরিত্রই করি, তো এরকম একটা চরিত্র করেছিলাম, এটা বিভৎস ফেমাস হয়েছিল। সেটা হলো রুবি বলে একটা ক্যারেক্টার। তো এরকম একবার নিউ মার্কেটে গেছি, যে একটা দোকানে ঢুকেছি, ঢুকে আমি দাঁড়িয়ে কাউন্টারের লোকটাকে বলছি যে এই জিনিসটা দিন দাদা। এবার আমার গলাটা শুনে চিনতে পেরেছে, একটা ছোটো বাচ্চা আমার পাশে দাঁড়িয়েছিল। আমি দেখেছিলাম বাচ্চাটাকে, তো বাচ্চাটা যে আমাদেরকে তাকিয়েছে, আমি তাকিয়ে এরকম স্মাইল পাস করেছি। বাচ্চাটার এক্সপ্রেশনটা এবার আমি দেখাবো। আমি বুঝতে পারছি না হাউ টু রিঅ্যাক্ট। আমি তো ইনস্ট্যান্ট দোকান থেকে ভাগ, আর তারপরে এটা বলে নিজেকে সান্ত্বনা দিলাম যে এটা বোধহয় কাজটার অ্যাপ্রিসিয়েশন। দেখ, এটা আমিও ফেস করি। প্রত্যেকে আমাকে বলে আপনি কেন নেগেটিভ চরিত্র অভিনয় করেন, বাট কিছু করার নেই। আচ্ছা, অনেক বকবক হয়েছে, আমি কোনো অজুহাত শুনবো না। উপনীতা, তুই খুব ভালো গান করিস, আমি জানি। শুরু করে দে। এই লকডাউনে না আর একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মানে আমি করতে পেরেছি। আমি আমার এই নন বেঙ্গলি বরটাকে একটা বাংলা গান শিখিয়েছি। ওমা, তাই নাকি? তার তো শোনাই সোহাগা, যুগলবন্দি হয়ে যা। গ্রেট গ্রেট, চল শুরু কর। আজ
জানি অচেনা যে পরিচয় হবে গানে গানে। দারুণ যুগলবন্দি হয়েছে, দারুণ। এই প্রিয়াঙ্কা, তোর বিয়ে টিয়ে করতে ইচ্ছে করে না? বললে বিশ্বাস করবে, সেই ছোট্টবেলা থেকে বিয়ে দিচ্ছে জানো, কিন্তু যার সঙ্গে বিয়ে করবো তাকে যদি না পাই বিয়েটা হবে কি করে বলো? লকডাউনের পর দেখি আমাকে তোর জন্য একটা কিছু ব্যবস্থা করতে হচ্ছে না? ছোটবেলায় সম্বন্ধ বলো না, এই সম্বন্ধ কথাটাতে আমার আতঙ্ক জানো তো। ছোটবেলায় স্কুলে পড়ি, ধরো 7, 8, 9, এত ছোট বয়স থেকে এত সম্বন্ধ আসতো দেবযানীদি, এত সম্বন্ধ আসতো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সম্বন্ধ আসতো তো একরকম, কিন্তু আমার মা যে দেখতো খুব ভালো ফ্যামিলি, আমার মা শুরু করতো নাচা। তারপর কি হলো, তুই নাকচ করে দিবি? আমি ছেলেটাকে বললাম যে দেখো প্লিজ তুমি এই বিয়েটাতে না বলো, আমার কথা তো কেউ শুনছে না, আমি পড়াশোনাটা শেষ করতে চাই, করে আমি কিছু একটা কাজ করতে চাই, তারপরে। না, তাড়াহুড়োর কি আছে, সঠিক সময় সঠিক মানুষ ঠিক তুই পেয়ে যাবি। মনের মতো মানুষ পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়, কিন্তু জীবনে ব্যালেন্সটা হারালে চলবে না, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তাই জীবনে যখন ব্যালেন্সটা ইম্পর্টেন্ট, এখন একটা ব্যালেন্সের খেলা খেলে ফেলি। ব্যালেন্স? আচ্ছা, খেলাটা হলো এই শোলের খেলা, মানে যতক্ষণ বাসন্তী নাচবে ততক্ষণ বীরু বেঁচে থাকবে। মানে বলছি মানে উপনীতা ঝিঙের খোসা ছাড়িয়ে তরকারির মতো করে কাটবে, আর যতক্ষণ ওই কাজটি করবে ততক্ষণ প্রিয়াঙ্কা আর রিজুকে মাথায় কুশন নিয়ে ব্যালেন্স করে নাচতে হবে। ওকে? আচ্ছা, 2 বার পড়লে আমি হলুদ কার্ড দেখাবো, দিস ইজ মাই হলুদ কার্ড। আর 3 বার পড়লে আউট, রেড কার্ড। ওকে, চলো। কতক্ষণ লাগে খোসা কাটতে? কাটি কাট। তাড়াতাড়ি করে কাট কিন্তু। দারুণ খেলা, আমার এই ছোট ছোট ভাই বোনগুলো বেশ ব্যালেন্স করতে শিখেছে দেখছি। হ্যাঁ, ভেরি গুড। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন প্রিয় তারকা রন্ধনমহল। রিজু, তুই তো রান্না বান্নার সঙ্গে খেলাধুলোয় বেশ ওস্তাদ দেখছি। স্কুলে ক্রিকেট তো খেলতাম, স্কুল টিমে টুর্নামেন্ট খেলতাম, তারপরে তোমার এখন ওই আমাদের BCL CCL ওগুলো তো খেলি, স্টেট লেভেল ইয়েও খেলতাম। আর এখন তো সবই এক তো আমাদের লকডাউনের চক্করে সব বন্ধ হয়ে গেছে, আর আউট অফ প্র্যাকটিস আছে, বাড়িতে এসে সব পুরনো স্মৃতি মনে পড়লো, আর একটু ঠিকঠাক করছি। এখন কি খাওয়া দাওয়া করছিস? দেখ, আমরা হলো বাঙাল, আর বাঙাল মানেই খাওয়া দাওয়া। শুটকি মাছ কতদিন খাই না। বানিতা, তোর একদম টেনশন নেই, আমি তোকে শুটকি মাছ বানিয়ে খাওয়াবো, আর বন্ধ হবে না। শীত করছে ঠিকই, আমি যে খাইনি তা নয়, একবার কোথায় যেন একটু খেয়েছিলাম। রাইট, মন্দারমণি। দেবযানীদি, মন্দারমণি বলাতে আমার একটা কথা মনে পড়লো। কি হয়েছিল রে? আমরা 4টে মেয়ে মিলে মন্দারমণি যাওয়ার কথা ভাবি। তো শুটিং শেষ হয়েছে ভোরবেলা 5টার সময়, আমি ওখান থেকেই বেরিয়ে পড়েছি। ওদের সবাইকে আমি বাড়ি থেকে পিক করে গেছি, গিয়ে সারাদিন আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, রাত্রিবেলা গল্প করেছি, করে 2টোর সময় আমরা যখন ঘুমোতে গেছি, ঠিক 15 মিনিটের মধ্যে দুম করে জানলায় ধাক্কা। বাবা, তারপর? তখন হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে লোকাল থানায় ফোন করি। লোকাল থানায় ফোন করাতে ওসি উইদিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে এসে হাজির দরজার কাছে, একদম অক্ষয় কুমার এন্ট্রি। এরকমভাবে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো যে আমার মন্দারমণিতে মেয়েদের কোনো অসুবিধা হবে সেটা আমার মেনে বলে আশেপাশে সমস্ত ঘরে গিয়ে তাদেরকে ইনকোয়ারি করলো,
করে যারা ওয়েটার ছিল তাদেরকে ইনকোয়ারি করলো, করে আমরা বললাম যে ওয়েটাররাই করছে অফকোর্স। তো ইট ওয়াজ আ ব্যাড এক্সপিরিয়েন্স, বাট পুলিশ সেকে হেল্প করেছিল বলেই কিন্তু আমরা আরও কনফিডেন্টলি তারপরেও অনেকবার মন্দারমণি গেছি আর এখনও যাই। যাকে শোন, আমার হাতে আর সময় নেই, এবার আমার যেতে হবে অনুষ্ঠানটা শেষ করার জন্য। কি করা যায়? তোদের তিনজনকে নাচতে হবে, কিন্তু একা একা নাচলে হবে না, উইথ সঙ্গী। আমি সঙ্গী কোথা থেকে পাবো? আছে আছে, আমি সঙ্গী বেছে দিচ্ছি, কারণ প্রিয়াঙ্কা দিদি পেয়ে গেছি সঙ্গী, এই দেখো চলে এসেছে। তাহলে এই আমার ডান্স পার্টনার। রিজুর সঙ্গী হলো সসপ্যান, উপনীতার সঙ্গী হলো ঝুলঝাড়ু। এই অভিনব ডান্স দিয়ে শেষ করব আজকের পর্ব। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। कोई हीरो यहाँ कोई जीरो यहाँ कोई स्टार है कोई बेकार है कोई हीरो यहाँ कोई मैं बोलूं तुमसे मैं क्या कहूँ तुझे दोस्तों I'm the best.